লং আইল্যান্ডের ছোট্ট কাঠের জেটিতে বাঁধা ডিঙি নৌকাটি মৃদু সমুদ্রের ঢেউতে দুলছে। আর এদিকে জাহাজে ওঠার ওয়েটিং রুমে আমাদের উরুগুয়ে ও প্যারাগুয়ে একটি গাছ থেকে পড়া শুকনো বীজ ওড়াচ্ছে, একদম প্লাস্টিকের তৈরি খেলনার মতো। ওপর থেকে ঘুরে ঘুরে নিচের দিকে পড়ছে। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের জাহাজ এমভি চৌলদাড়ি লং আইল্যান্ডের জেটিতে এসে গেছে। হ্যাঁ, আজ আমরা লং আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি মিডিল আন্দামানের রঙ্গতের দিকে। দুপুর 1টায় ছেড়ে ঠিক 1 ঘন্টা পর পৌঁছবে রঙ্গতের কাছে নিম্বুতলা জেটি ঘাটে। জাহাজ যত এগোচ্ছে প্রিয় লং আইল্যান্ডের সাথে আমাদের দূরত্ব ততই বাড়ছে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি রঙ্গতের দিকে। দূরে লং আইল্যান্ডকে সরু ফিতের মতো দেখতে লাগছে, আর সামনে দেখা যাচ্ছে মিডিল আন্দামানের অসংখ্য দ্বীপ। বন্ধুরা, মিডিল আন্দামানে 2টি জেটি আছে। স্থানীয়দের জন্য ছোট জাহাজ যায় ইয়ারাটা জেটিতে, আর বড় জাহাজের জন্য নিম্বুতলা জেটি। জাহাজে টিকিট কাটার পদ্ধতি নিয়ে আমার একটি ভিডিও আছে। তোমরা নিজেরাই ভিডিওটি দেখে বাড়িতে বসেই টিকিট কাটতে পারবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। প্রায় 1 ঘন্টা সমুদ্রযাত্রা অতিক্রান্ত। সামনে দেখা যাচ্ছে নিম্বুতলা জেটি, আর তার পিছনে ছোট ছোট পাহাড় সমন্বিত দ্বীপ। আন্দামানে আমাদের জাহাজ সফরও এবারের মতো শেষ। আমরা প্রবেশ করতে চলেছি মূল আন্দামানের বড় দ্বীপগুলিতে, যেগুলি সড়ক পথ দিয়ে যুক্ত। আমাদের জাহাজ এমভি চৌলদাড়িকে বিদায় জানিয়ে লম্বা নিম্বুতলা জেটি দিয়ে চললাম মিডিল আন্দামানের রঙ্গতের দিকে। দেখো বন্ধুরা, মিডিল আন্দামানের পাহাড়গুলিকে। যাবার পথে জেটিতে একটি সাইনবোর্ডে মিডিল আন্দামানের বেড়ানোর জায়গা ও এখান থেকে তার দূরত্ব লেখা রয়েছে। আজই আমরা এই স্পটগুলি দেখতে দেখতে হোটেলে পৌঁছব। আগেই আমাদের গাড়ি বলা ছিল। আমাদের আজকে থাকার জায়গা ব্লিস হলিডে রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। নিম্বুতলা জেটি থেকে 4টি স্পট দেখে হোটেলে ড্রপ করার মোট খরচ মাত্র 700 টাকা। নিম্বুতলা জেটি থেকে মাত্র 800 মিটার দূরত্বে রয়েছে মিডিল আন্দামানের বিখ্যাত রমন বাগিচা ও রমন বাগিচা বিচ। রমন বাগিচা বিস্তীর্ণ ক্ষেত্র জুড়ে হাজার হাজার নারকেল গাছ সমন্বিত রমন বাগিচা। চারদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরার নামমাত্র নেই। নারকেল গাছের গোড়ায় নারকেল ছোবড়া দিয়ে ঢাকা রয়েছে। রমন বলে কোনো এক মালি এই নারকেল বাগানকে পরিচর্যা করতেন বলে তার নামেই রমন বাগিচা নামকরণ। নারকেল বাগিচার প্রান্তেই সমুদ্র সৈকত, রমন বাগিচা বিচ। গাছের ছায়ায় বসে নীল সমুদ্র পরিদর্শন। এগিয়ে চললাম সামনের দিকে, চারদিকটা দেখার জন্য, আর অবশ্যই তোমাদের দেখানোর জন্য। হাঁটতে হাঁটতে বাগিচার শেষ প্রান্তে চলে এলাম। এদিকটা একটু অপরিষ্কার, কিছু মদের বোতলও পড়ে আছে। এদিকটায় মদখোর ছাড়া খুব একটা কেউ আসে না, কিন্তু প্রাকৃতিক শোভা অসাধারণ। ভাটা হওয়ায় সমুদ্র কিছুটা দূরে, আর সামনে বিশাল পাথরের ক্ষেত্র। সমুদ্রের ওপারে বেশ কিছু পাহাড়ি দ্বীপ, অপূর্ব জায়গা। এদিকটায় কিছুক্ষণ থেকে রমন বাগিচা বিচের দিকে চললাম। নারকেল গাছের শোভা দেখো বন্ধুরা, খুব সুন্দর শুটিং স্পট। নারকেল বাগানের একদিকে নীল সমুদ্র, বিশাল জলরাশি নিয়ে আমাদের সামনে। সামনে লাল সাদা বালির সৈকত, তারপর কোরাল ও প্রস্তর ক্ষেত্র, আর তারপর নীল জলরাশির আন্দামান সাগর। জোয়ারের সময় সমুদ্র চলে আসে একদম কাছে, আর সমুদ্রের রূপও তখন হয়ে ওঠে আরও অসাধারণ। এগিয়ে চললাম উপকূল ধরে, ছায়া ঘেরা গাছের নিচ দিয়ে। এই গাছগুলি সমুদ্রের একদম কাছে। ভরা কোটালের সময় সমুদ্র চলে আসে এই গাছগুলো পর্যন্ত। গাছের নিচে ছায়ায় বসা বা শোয়ার জায়গা, নিশ্চিন্তে বসে সমুদ্র দেখার আনন্দটাই আলাদা। নারকেল পাতায় ছাওয়া বিশ্রামাগার, চা স্ন্যাক্স খাবার আদর্শ জায়গা। কিন্তু নোংরা ফেলা একেবারে নিষিদ্ধ, জায়গায় জায়গায় সেজন্য ডাস্টবিন বসানো। সমুদ্র সৈকতে নেমে পড়লাম। সামনে প্লাস্টিক ড্রামের ভাসমান জেটি, আর তারপর চাঁদমালার মতো বাঁকা সৈকত। ছোট ছোট ঢেউ নিয়ে নীল সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে। খুবই নিরিবিলি সৈকত, মাত্র কয়েকজনের উপস্থিতি রয়েছে। ভাসমান জেটিতে উঠলাম।
সমুদ্রের ঢেউয়ের তালে তালে জেটি দুলছে। এই দুলতে থাকা জেটিতে চলতে খুবই ভালো লাগে। এদিকে দুলতে দুলতে হাজির হচ্ছেন আমাদের গিন্নিমা। ভাসমান জেটির শেষ প্রান্ত থেকে সমুদ্রের কি অসাধারণ রূপ দেখা যাচ্ছে দেখো বন্ধুরা। পিছনের সমুদ্র সৈকতকেও কি দারুণ লাগছে। পড়ন্ত বেলায় সমুদ্রের জল ঝকঝক করছে, তারপর সরু ফিতের মতো লালচে সাদা সৈকত, আর তারপর কালো হয়ে আসা জঙ্গল, আর আমরা তো আছি। সৈকতে কিছু মৃত কোরাল ও ঝিনুক পড়ে আছে, আর মৃদু ঢেউ নিয়ে সমুদ্র তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে প্যারাগুয়ে ও উরুগুয়ে বেশ কিছুক্ষণ বিচে দাপাদাপি করে এবার প্রস্থানের পথে। হ্যাঁ, এবার রমণবাগিচা বিচকে বিদায় জানানোর সময় এসে গেছে। আমাদের গাড়ি আন্দামানের ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলতে লাগলো। অসাধারণ সুন্দর রাস্তা। চলেছি আম্রকুঞ্জ বিচের দিকে। নিম্বুতলা জেটি থেকে দূরত্ব মাত্র 4 কিমি। আম্রকুঞ্জ বিচের গায়ে পিসিমা ডাব বিক্রি করছে। এখানে ডাবের দাম বেশ কম, মাত্র 30 টাকা। ডাবে একটু গলা ভিজিয়ে নেমে পড়লাম আম্রকুঞ্জ বিচে। সৈকতের রং কিছুটা লালচে সাদা, আর সমুদ্রের রং অবশ্যই নীল। শান্ত স্নিগ্ধ সমুদ্র সৈকত। সমুদ্র বেশ কিছুটা দূরে এসে আপাতত আছড়ে পড়ছে। সামনে একটা পাথরের ঢিবিতে কয়েকজন দাঁড়িয়ে ছবি তুলছে, আর চাঁদমালার মতো সৈকত চলে গেছে ওই দূরের অন্তরীপের কাছে। এগিয়ে চললাম সৈকতের ডান দিকে। ভিজে বালি দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। জোয়ারের সময় সমুদ্র চলে আসে এই অবধি, তখন ঢেউ থাকে বিশাল। উপকূল আর সৈকতের প্রান্তে প্রচুর পাথর ছড়িয়ে রয়েছে, আর তার সাথে আমাদের উচ্ছিষ্ট জিনিসপত্র। কিছুক্ষণ এদিকটায় থেকে চললাম পাথরের ঢিবিটার দিকে। দূর থেকে ছোট মনে হলেও আসলে বেশ বড় ও বিস্তৃত। শক্ত গ্রানাইট পাথর ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে আছে। বিচ্ছিন্ন কোনো দ্বীপের মতো তার অবস্থান। জোয়ারের সময় চারদিকটা ডুবে গেলে এই ঢিবিটা কিন্তু জেগে থাকে। তখন আরও ভালো দেখায়, যেন পুরো আন্দামানের ক্ষুদ্রতম সংস্করণ। ঢিবির ওপরে উঠলাম। অশান্ত ঢেউগুলো পাথরে এসে আঘাত করছে অনবরত। কোথাও কোথাও ছোট ছোট পটহোলের মতো গর্ত। আসলে এই ঢিবিটা একটা বড় আকারের স্ট্যাক। চারদিক হয়ে গেলেও নিজে ক্ষয় আটকে দাঁড়িয়ে আছে। সমুদ্রের শোভা দেখো বন্ধুরা। বিচের শেষে লম্বা হয়ে নেমে আছে অন্তরীপ, আর তার পিছনে সুবিশাল সবুজ পাহাড়। সৈকত স্নানের উপযোগী, তবে তার সীমানা নির্ধারণ করা আছে। পাথরের গায়ে অসংখ্য গেঁড়ি গুগলি ভিড় করেছে। ঢিবির গায়ে তার দেহ ক্ষয়ে বালির আবরণ তৈরি হয়েছে। এত নরম যে যেন সদ্য তৈরি হয়েছে। সত্যি আম্রকুঞ্জ বিচে বিকালের কিছুক্ষণ কাটিয়ে বেশ লাগলো। ঢেউগুলিকে বিদায় দিয়ে এবার আমরা প্রস্থানের পথে। টাটা আম্রকুঞ্জ। যেতে হবে আরও 2টো স্পটে। ফেরার পথে আম গাছের দেখা পেলাম। সেই তো, আম্রকুঞ্জ বিচে আম গাছ না থাকলে কি হয়। আমাদের বাহন আবার ছুটে চলল ন্যাশনাল হাইওয়ে দিয়ে। চললাম মরিচডেরা বিচ। আম্রকুঞ্জ বিচ থেকে দূরত্ব মাত্র 5 কিমি, আর নিম্বুতলা জেটি থেকে 9 কিমি। এসে গেল মরিচডেরা বিচ। গাছগাছালিতে ভরা চারদিক। আমাদের ছোট দুটো আগে আগেই চলতে লাগলো। একটা বোর্ডে লেখা থেকে জানা গেল এটা একটা ইকো ট্যুরিজম সাইট, যার উদ্বোধন 2014 সালে হয়। চলো এবার সমুদ্রের কাছে যাওয়া যাক। গাছের গোড়ায় কিছু সাদা পাথর জড়ো করা রয়েছে। একটা রেস্টরুম। এই পরিবেশের সাথে একদম মানানসই। এদের আর পায় কে? দৌড়ে দৌড়ে সমুদ্রের কাছে যেতে হবে যে। প্রায় সবগুলি গাছের নিচে সাদা পাথর জড়ো করা। সৌন্দর্য বৃদ্ধির জন্যই এগুলো করা। এখানে গাছের গুঁড়িতে বসার ব্যবস্থা। গাছের তৈরি ডাস্টবিন। পড়ে যাওয়া গাছের মাঝখানটা পচে নষ্ট হয়ে গেছে, আর সেটাকেই এখন ডাস্টবিন বানানো হয়েছে। এবার মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে চললাম। দুদিকে 2টো পাথরের ঢিবির মধ্য দিয়ে কাঠের সাঁকো, ঠিক যেন গিরিপথ। এই সাঁকো পেরোলেই মরিচডেরা বিচের মূল বিস্ময়।
চলো দেখি কি বিস্ময় অপেক্ষা করছে। সরু কাঠের পাটা পাথরের ঢিবিতে লাগানো রয়েছে, আর সেটা চলে গেছে সমুদ্রের একেবারে সামনে। ও মাই গড, অসাধারণ! দেখো বন্ধুরা, কি অপূর্ব! চারদিকে অসংখ্য বড় বড় পাথরখণ্ডের পরে নীল আন্দামান সাগর, আর ওই আসছে আমার নীল আন্দামান। দুই আন্দামানের গভীরতায় ডুব দেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই। চারদিকটা দেখো বন্ধুরা, একদিকে ছোট ছোট পাথরখণ্ড বিছানো সমুদ্র সৈকত, সমুদ্র মৃদু বেগে সেই পাথরখণ্ডে এসে আঘাত করছে, আর আরেকদিকে বড় বড় প্রস্তরখণ্ড। সমুদ্র এদিকে বেশ চঞ্চল, সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে উপকূলের খাড়াই পাড় ভেঙে সমুদ্রে গিয়ে পড়েছে। জনমানবহীন এই নিস্তব্ধ সাগর বেলায় অনেকক্ষণ বসে থেকেছি, শুনেছি সমুদ্রের আঘাত করার শব্দ। বন্ধুরা, এই পরিবেশ সম্পূর্ণরূপে তোমার, সে অপেক্ষা করছে শুধু তোমারই জন্য। এবার মরিস ডেরার অন্য দিকটায় একটু দেখাবো তোমাদের। বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে কাঠের সাঁকো পেরোতে গিয়ে দেখলাম ঢিবির গায়ে একটা গোসাপের মূর্তি বসানো রয়েছে। হঠাৎ দেখলে ভয় লেগে যাবে। গোসাপের মূর্তি দেখে বোঝা গেল এখানে এদের উপস্থিতি রয়েছে। চললাম মরিস ডেরা বিচের পার্কের দিকে। গাছে বসে বসে সমুদ্র দেখার মজাটাই আলাদা। গাছের ডাল থেকে দোলনা ঝোলানো রয়েছে, আর আমাদের উরুগুয়ে ও প্যারাগুয়ে তার আনন্দ নিচ্ছে। পার্কের সামনে থেকেই প্রস্তরখণ্ড পড়ে থাকা বিশাল সৈকত, একেবারে ভার্জিন, শুধু পাথরের টুকরো আর শুকনো ডালপালা পড়ে আছে। শীতকালে স্থানীয়রা এখানে পিকনিক করে। পড়ে থাকা পাথরের কাছে গিয়ে দেখি প্রচুর মৃত কোরালও পড়ে আছে। কয়েকটি ব্রেন কোরালও দেখলাম। এই দেখো, পুরো মানুষের ব্রেনের মতো দেখতে। নাম না জানা কি সুন্দর একটি কোরাল দেখো। এইভাবে মরিস ডেরা বিচের এদিক ওদিক ঘুরে বেড়ালাম, তার সৌন্দর্যও দেখলাম বেশ কিছুক্ষণ ধরে। এদিকে বেলাও অনেক হলো, যেতে হবে আরও একটি সমুদ্র সৈকতে। মরিস ডেরা সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে আবার জাতীয় সড়কপথ ধরে সুন্দর যাত্রা। আমরা চলেছি আজকের শেষ সমুদ্র সৈকত পঞ্চবটির দিকে। মরিস ডেরা বিচ থেকে পঞ্চবটির দূরত্ব মাত্র 2.5 কিমি, আর নিম্বুতলা জেটি থেকে 11.5 কিমি। পঞ্চবটি, রামায়ণের সেই বিখ্যাত পঞ্চবটি। রামায়ণের সাথে এখানকার কোনো সম্পর্ক আছে কিনা জানি না, তবে এই নাম নিঃসন্দেহে রামায়ণের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করেছে। মূল গেট পেরিয়ে কয়েকটি সিঁড়ি, তারপর পাথুরে মাটির বাঁধানো রাস্তা, আরও কয়েকটি সিঁড়ি পেরিয়ে বিশাল এক চাতাল, আর তারপর নীল আন্দামান সাগর। চাতালটি বেশ বড়, বসার জায়গার পাশাপাশি ছোটদের খেলাধুলা করারও উপকরণ রয়েছে। চাতালটি শেষ হতে আবার পাথরের রাস্তা, সাইডে কাঠের রেলিং করা। চলতে লাগলাম এই পথ ধরে। যেতে যেতে দেখতে পেলাম একটা ছোট্ট পাথরের দ্বীপ, আর উপকূল থেকে লম্বা পাথরের বাঁধ তার সাথে জুড়ে রয়েছে। একটু এগোতে আরেকটি চাতাল, এরপর অসংখ্য পাথরের বোল্ডার, আর দিগন্তরেখার সাথে সরল রেখা টেনে সুবিশাল সমুদ্র। জায়গাটা জাস্ট ফাটাফাটি। কিছু গাছ এখানকার শোভা আরও বাড়িয়েছে।
খড়ে ছাওয়া বসার জায়গা। এখানকার বসার জায়গাটা আবার নীল টিনে ছাওয়া। এখানে বসে সমুদ্র দেখা সত্যি অসাধারণ। কয়েকটি কাঠের চেয়ার ও টেবিল পাতা একান্তে বসে সমুদ্র উপভোগ করার জন্য। প্রকৃতির রূপ দেখো বন্ধুরা, আর আমরা ছাড়া জনপ্রাণী কেউ নেই। নির্জনতাই মধ্য আন্দামানের মূল বৈশিষ্ট্য। যারা কোলাহল পছন্দ করেন না তাদের জন্য মধ্য আন্দামান আদর্শ জায়গা। ইচ্ছে ছিল বোল্ডারগুলি পেরিয়ে সমুদ্র ছুঁয়ে আসি, কিন্তু একেবারে পড়ন্ত বিকাল হওয়ায় আর সমুদ্র ছোঁয়া হয়নি। এখানে বসেই সমুদ্র দেখতে ভালো লাগছে। সবসময় তোমাকে ছুঁতে নেই, তোমাকে দেখেও আনন্দ পাওয়া যায়। কেটে গেল বেশ কিছুক্ষণ। ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একটুও বোর হবে না। এবার পঞ্চবটিকে বিদায় দেব, কিন্তু কিছুতেই ছেড়ে আসতে মন চাইছে না। এখানে প্রকৃতি এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। নিচের পার্কটিতে নেমে দেখি প্যারাগুয়ে ও উরুগুয়ে খুব মজা করছে। উরুগুয়ে একটা এনফিল্ডের ঘাড়ে চেপে বসেছে। দ্বীপটিতে যাবার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে আর যাওয়া হলো না। বিদায় পঞ্চবটি, তোমার রূপ গায়ে মেখে ফেরার পথ ধরলাম। আবার ন্যাশনাল হাইওয়ে ধরে এগোবো আরও উত্তরের দিকে। আজ অবশ্য আমরা মধ্য আন্দামানেই থাকব। পঞ্চবটি থেকে মাত্র 4.5 কিমি দূরে বেটাপুরের ব্লিস হলিডে রিসর্টে আমাদের আজকের রাত্রিবাস। ন্যাশনাল হাইওয়ের পাশেই ব্লিস হলিডে রিসর্ট। বন্ধুরা, স্ক্রিন থেকে ফোন নম্বরটা লিখে নাও। মধ্য আন্দামানে থাকার জন্য একেবারে আদর্শ স্থান। এসি কটেজে থাকার খরচ 2000 টাকা। চলো ভিতরে ঢোকা যাক। অসংখ্য নারকেল গাছে ছাওয়া বিশাল চত্বর, আর তার মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি কটেজ। চলো ভেতরটা তোমাদের দেখাই। ঝাঁ চকচকে সুন্দর রুম, সাইজও বিশাল। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর কি চাই। এবার বাইরেটা দেখাই। দেখো বন্ধুরা, কত নারকেল গাছ, হালকা সবুজ বিশাল প্রান্তর, মাঝখান দিয়ে পায়ে হাঁটা রাস্তা, ছোট ছোট কয়েকটি কটেজ, খড়ে ছাওয়া বসার জায়গা, খেলাধুলা করার কত বড় সবুজ উঠোন। সত্যি এত সুন্দর থাকার জায়গা ভাবতেই পারিনি। খাওয়া দাওয়ার ব্যবস্থাও বেশ ভালো। আজকে এখানে আমরাই একমাত্র অতিথি। মধ্য আন্দামানের ব্লিস হলিডে রিসর্ট নিজেই যেন একটা ট্যুরিস্ট স্পট।